প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম। তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছিলাম বা জেনে গেছেন যে আজকে সুপ্রিম কোর্টে যে 26,000 চাকরি বাতিল মামলা শুনানি ছিল, তো সেই শুনানির ডেট কিন্তু পিছিয়ে গেছে। অর্থাৎ ডেটটা দেওয়া হয়েছে 15ই জানুয়ারি দুপুর 2টো। তো বিচারপতি চেয়েছিলেন যে ডেটটা আগামী সোমবার করা হোক, কিন্তু সমস্ত পক্ষ তাদের রাজি হয়নি, তাই 15 তারিখ ওটা ঠিক করা হয়েছে ডেটটা দুপুর 2টোর সময়। তো সমস্ত পক্ষের আজ হলফনামা জমা দেওয়ার কথা ছিল, কিন্তু সমস্ত পক্ষ আজ হলফনামা জমা দিতে পারেনি। বিশেষ করে সিবিআই তাদের যে হলফনামা বা স্ট্যাটাস জমা দেওয়ার কথা সেটা দিতে পারেনি। তবে আজকের মধ্যে সিবিআইকে তার যা রিপোর্ট সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে, হলফনামা দিতে বলা হয়েছে, এফিডেভিট জমা দিতে বলা হয়েছে। সমস্ত পক্ষই এই 15 তারিখের মধ্যেই তাদের হলফনামা জমা দিয়ে দেবে। যার যা বক্তব্য আছে হলফনামা দিয়ে তাদের জানাতে হবে। তো এখানে সিবিআই যদি আজকে তাদের স্ট্যাটাস মানে হলফনামা জমা দিয়ে দিতে পারতো, তাহলে হয়তো আজকে হিয়ারিংটা হয়তো আরও কিছুক্ষণ হতো। কিন্তু যেহেতু আজকে সিবিআই যোগ্য অযোগ্য এই যে ব্যাপারটা, এদের লিস্ট পৃথকীকরণের যে লিস্ট জমা দিতে পারেনি, সেই জন্য ডেটটা পিছিয়ে গেছে এবং 15 তারিখ করা হয়েছে। এর মধ্যেই সমস্ত পক্ষকে তাদের হলফনামা জমা দিতে বলা হয়েছে প্রধান বিচারপতি বেঞ্চের তরফ থেকে। এবার সমস্ত পক্ষ আশা করছি 15 তারিখের মধ্যেই সমস্ত হলফনামা জমা দিয়ে দেবে, এবং জমা দিয়ে দিলে হিয়ারিংয়ে হয়তো একটা কনক্লুশনে আসবে যে কি করা যেতে পারে। তবে দেখা যাক, যদি কমিশন, সিবিআই এবং পিটিশনের পক্ষের যে আইনজীবী সমস্ত তথ্য যদি এক থাকে, সেই ক্ষেত্রে হয়তো পৃথকীকরণ করা সম্ভব, যোগ্য অযোগ্য বাঁচা সম্ভব। কিন্তু তথ্যে যদি গোলমাল থাকে, কোনো পক্ষের সাথে কোনো পক্ষের তথ্য যদি না মেলে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা পড়তে হবে, এটুকু বলতে পারি। এখন পরিষ্কার একদম পাতি বাংলায় বলে দিলাম, সমস্যা কিন্তু পড়তে হবে। যদি 3 পক্ষের রিপোর্ট যদি সমান হয়, যোগ্য অযোগ্যের তালিকা যদি এক হয়, সেক্ষেত্রে হয়তো প্রধান বিচারপতি সেটা নিয়ে কিছু ভাবলেও ভাবতে পারে। কিন্তু যদি দেখা যায় 3টে যে রিপোর্ট দেওয়া হচ্ছে 3 পক্ষের তরফ থেকে, সেখানে যোগ্য অযোগ্যের যে লিস্ট, সেখানে যদি সংখ্যায় যদি গোলমাল হয়, বিস্তর অঙ্কের যদি একটা ফারাক হয়, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হবে। সেক্ষেত্রে কী সিদ্ধান্ত নেবে প্রধান বিচারপতির বেঞ্চ, সেটা এখন বলা যাবে না। হিয়ারিং হলেই বোঝা যাবে। তবে যারা যোগ্য এবং যারা অযোগ্য, এই যে লিস্ট সিবিআই অলরেডি হাইকোর্টে জমা করেছিল, এবার সেই লিস্টটাই কি সুপ্রিম কোর্টে জমা দেবে না কোনো চেঞ্জ হবে, সেটা আমরা 15 তারিখ জানতে পারবো আশা করছি। 15 তারিখ যদি হলফনামা জমা দেয়, সেখানে নিশ্চয়ই সেই তথ্য তারা পেশ করবে। এবার সেখানে কোনো কিছু চেঞ্জ হবে কি না, সেই তথ্যটাই হাইকোর্টের যে তথ্য ছিল ডিভিশন বেঞ্চে, সেই তথ্যটাই সুপ্রিম কোর্টে জমা হবে। সেটা আমরা 15 তারিখ আশা করছি জানতে পারবো, যদি জমা দেওয়া হয়। এবং কমিশনও হলফনামা নিশ্চয়ই জমা দেবে, এবং পিটিশনের পক্ষে যারা আইনজীবী আছে তারা হলফনামা জমা দেবে। তবে আজকে পিটিশনের পক্ষে যারা আইনজীবী ছিলেন তারা কিছুটা সওয়াল করেছেন। তো সওয়াল করলো, যেহেতু সিবিআই তাদের হলফনামা জমা দিতে পারেনি, সেই জন্য ডেটটা পিছিয়ে গেছে। তো আশা করছি 15 তারিখের মধ্যে সমস্ত পক্ষই তাদের হলফনামা জমা দেবে। হলফনামা জমা দিক, এবং জমা দিলে যোগ্য অযোগ্যের তালিকা কে কী কোন পক্ষ কী জমা দিচ্ছে সেটাও জানা যাবে। সেটা প্রধানমন্ত্রী বেঞ্চ থেকে সেই তথ্য আশা করছি উঠে আসবে। তো যদি সব পক্ষে তথ্য সমান হয়, তাহলে তো সমস্যার কিছু নেই, সেক্ষেত্রে হয়তো পৃথকীকরণ হয়ে যেতে পারে। আর যদি সমস্ত পক্ষের তথ্য যদি কোনো গোলমাল থাকে, সেক্ষেত্রে প্রধান বিচারপতি বেঞ্চ ভাববে কী করা যেতে পারে। তবে দুর্নীতি যে হয়েছে এটা মোটামুটি প্রমাণিত, সেটা প্রধান বিচারপতি বেঞ্চও বুঝে গেছে। কারণ পুরোপুরি একদম জলের মতো পরিষ্কার, একে আড়াল করা যাবে না। তবে এই দুর্নীতি জন্য দুর্নীতিটা যারা সাফার করছে, যারা নিজেকে যোগ্য বলে দাবি করছে যারা, তো সেক্ষেত্রে কিসের ভিত্তিতে যোগ্য এবং অযোগ্য বাছাইকরণ করা হবে, সেটাও আশা করছি প্রধান বিচারপতির বেঞ্চ জানতে চাইবে। কারণ অরিজিনাল ওএমআর শিট নাই, কিসের ভিত্তিতে পৃথকীকরণ হবে এটাও একটা বলা খুব মুশকিল। কারণ অরিজিনাল ওএমআর শিট কিন্তু নষ্ট হয়ে গেছে, তারা নাই সেটা জানিয়ে দিয়েছে। তো কিসের ভিত্তিতে তাহলে পৃথকীকরণ করবে? কারণ ওএমআর শিট যাতে পরীক্ষা দিয়েছে সেই পেপারটাই যদি না থাকে, কিসের ভিত্তিতে পৃথকীকরণ হবে? স্ক্যান কপি, সেটাও ঠিকঠাক কিনা এখন কমিশন সেটা বলবে।
আদৌ সেটা আছে কি না সেটাও বড় ব্যাপার। কারণ আমরা অন্য পরীক্ষাতেও আপার প্রাইমারি পরীক্ষাতেও দেখেছি একটা রানিং প্রসেস চলছে, সেখানে ওএমআর শিট অরিজিনাল ওএমআর শিট নাই। মানে এটা দুর্নীতি করবে মোটামুটি এটা ঠিক করিয়ে নিয়েছে প্রথম থেকে, যে আমরা দুর্নীতি করব এবং সাদা খাতা কালো খাতা যা আছে সব মোটামুটি ইনক্লুড করিয়ে দেবো। এবং কিসের ভিত্তিতে ইনক্লুড করেছে সেটা সবাই জানেন, এটা বলার কিছু নাই, সেটা জলের মতো, দিনের আলো জলের মতো পরিষ্কার। অতএব যারা আজকে যা রাস্তায় বসে আছে হাততালি বাজছে, মঞ্চ খাটিয়ে বসে আছে, অরিজিনাল যোগ্য হচ্ছে তারাই, কারণ তাদের কাছে সব কিছু আছে। আর সাদা খাতাগুলো চাকরি করছে সেগুলো চোখের সামনে দেখতে হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি অযোগ্যরা বাদ যেতে কার কি এসে যায়? যারা যোগ্য তাদের রাস্তায় পড়ে তাদের জন্য কার দয়াময় আছে? অথচ ভাবার কিছু নাই। আমরা চাইবো যারা যোগ্য তারা থাকুক, যারা অযোগ্য তারা সমূলে বিনাশ যাক তাদের, সে নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কেউ কিছু ভাবছে না। এবার সঠিক তথ্য যদি সমস্ত পক্ষের আইনজীবীরা দিতে পারে, সেক্ষেত্রে হয়তো যোগ্য অযোগ্য ব্যাপারটা প্রধান বিচারপতি বেঞ্চ আশা করছি ভাববে। আর যদি ঠিকঠাক তথ্য না দিতে পারে কি হবে এবার আপনারা বুঝে নেন। তবে আমরা চাই যারা যোগ্য তারা থাকুক, চাকরি পেতে বহু কষ্ট। তো সঠিক তথ্য আবারও বলছি, সঠিক তথ্য বা সঠিক ইনফরমেশান কিন্তু দিতে হবে। মনোমতো একটা ইনফরমেশান দিলে কিন্তু হবে না, এফিডেভিট কিন্তু সেখানে বিস্তারিত মানে রিটিন সাবমিশন কিন্তু সেখানে দিতে হবে। অতএব কিসের ভিত্তিতে পৃথকীকরণ হয়েছে সেটাও কিন্তু প্রধান বিচারপতি বেঞ্চ আশা করছি জানতে চাইবে। এবার দেখা যাক কী হয়। আমরা পরবর্তী আপডেট 15 তারিখ অবশ্যই আমরা হিয়ারিংয়ের দিকে লক্ষ্য রাখবো, আপনারাও লক্ষ্য রাখবেন। সেখান থেকে কী তথ্য উঠে আসে আপনারা অবশ্যই এই চ্যানেলে জানতে পারবেন। ধন্যবাদ।